ভলিউমটা কমিয়ে নিন আর সাবধানে শুনুন, কারণ এই গল্পটা আমার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা, যা হয়তো আপনার চেনা পৃথিবীর কোনো লুকানো কোণেও ঘটে চলেছে। এই কথাগুলো যখন বলছি তখন আমি এক গভীর দীর্ঘশ্বাস ফেলেছি, যা আমার ভেতরের সব না বলা কথাগুলোকে উস্কে দিচ্ছে। বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করছে, একটা তীব্র অনুশোচনা আর অদ্ভুত এক নেশার মিশ্র অনুভূতি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। এই যে আমাকে দেখছেন, প্রায় 40 ছুঁই ছুঁই, কিন্তু লোকে বলে আমি নাকি এখনও 30-এর কোঠার মেয়েদের মতো। চুলগুলো একটু মেসি করে বাঁধা, আলতোভাবে কাঁধের উপর এসে পড়েছে। পরনে একটা হালকা গোলাপি রঙের স্লিপের টপ আর একটা ঢিলেঢালা সাদা পাজামা। পোশাকটা খুব সাধারণ, কিন্তু কেমন যেন আলতো করে আমার শরীরের ভাঁজগুলো দেখিয়ে দিচ্ছে, বিশেষ করে কোমরের দিকটা। একটু বসালে বা দাঁড়াবার সময় কোমরের ওই ঢেউটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। আমার বাড়ি বর্ধমানের কাছে একটা ছোট গ্রামে, যেখানে পুরনো রীতি আর আধুনিকতার মিশেলে অদ্ভুত একটা জীবন চলে। এই শরীর, এই মন দুটোই যেন একসময় এক অচেনা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছিল। আপনারা যারা এই গল্প শুনছেন হয়তো ভাবছেন কি এমন হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, কিছু সম্পর্ক এমন হয় যা সমাজের চোখে পাপ, কিন্তু মনের কাছে এক গভীর আরাম আর একরাশ নিষিদ্ধ ইচ্ছের প্রতিচ্ছবি। এই গল্পটা এক নারীর, যে ভালোবাসার নামে এক ভুল পথে পা বাড়িয়েছিল, হয়তো অজান্তেই, হয়তোবা নিজের দুর্বলতাকে আশ্রয় করেই। আমি অনুশ্রী, আমার মুখ থেকে শুনতে চলেছেন এক চরম সত্যি। পুরো গল্পটা শুনলে বুঝবেন কেন আমি বলছি ভলিউম কমিয়ে শুনতে। আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সমর্থন আমাকে আরও এমন অনেক লুকানো কথা বলতে সাহস দেবে। আমার বিয়ে হয়েছিল প্রায় 15 বছর আগে। স্বামী সুজন, সে ছিল বাড়ির বড় ছেলে, শান্ত স্বভাবের, কাজের মানুষ, কিন্তু ভালোবাসার প্রকাশটা হয়তো অতটা ছিল না। আমাদের যখন বিয়ে হয়, সুজনের ছোট ভাই অয়ন তখন সবে কলেজে ভর্তি হয়েছে। লম্বায় সুজনের চেয়ে একটু খাটো হলেও অয়নের শরীরের গঠনটা বেশ মজবুত ছিল। গায়ের রং আমার স্বামীর চেয়ে ফর্সা, আর চোখে মুখে একটা চঞ্চলতা ছিল, যা সুজনের মধ্যে অনুপস্থিত। প্রথম অয়নকে দেখে লজ্জা পেতাম। নতুন বউ দেওর মানেই একটা আড়ালের সম্পর্ক, কিন্তু অয়ন ছিল অন্যরকম। ও প্রথম থেকেই আমার সঙ্গে খুব সহজভাবে কথা বলতো, হাসত, গল্প করত। বাড়ির অন্য সদস্যদের তুলনায় ওকেই আমার আপন মনে হতো বেশি। সুজন বেশিরভাগ সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকত, ব্যবসার কাজে প্রায়ই তাকে বাইরে যেতে হতো, আর আমি নতুন বউ হিসেবে এক বিশাল যৌথ পরিবারের দায়িত্ব সামলাতে হিমশিম খেতাম। এই সময় অয়নই ছিল আমার একমাত্র বন্ধু। দিনের পর দিন অয়নের সঙ্গে আমার সম্পর্কটা আরও সহজ হতে লাগলো। রান্নাঘরে আমি যখন কাজ করতাম, অয়ন পাশে এসে দাঁড়াতো, টুকটাক কথা বলতো, কলেজের গল্প, বন্ধুদের গল্প, আবার কখনো বাড়ির ছোটোখাটো সমস্যার কথা। ওর উপস্থিতি আমার একাকিত্ব কিছুটা হলেও দূর করত। সুজন যখন বাইরে যেত, রাতে ঘুম আসত না আমার। একটা বিশাল বাড়িতে একা একা থাকতে কেমন ভয় করত। ঠিক সেই সময় অয়ন আমার ঘরে এসে ওকে দিত, বলতো, ভাবি, ঘুম আসছে না? আমি মাথা নাড়তাম। ও এসে আমার খাটের এক কোণে বসত, কখনো কখনো মেঝেতে মাদুর পেতে শুতো আর আমার সঙ্গে কথা বলতো। গল্পের ছলে কখন যে রাত গভীর হয়ে যেত তা টেরও পেতাম না। আমি বুঝতে পারছিলাম ওর সান্নিধ্য আমার জন্য এক অন্যরকম নির্ভরতা তৈরি করছিল। ওকে ছাড়া আমার দিন কাটানো কঠিন হয়ে উঠছিল। একবার সুজন প্রায় 15 দিনের জন্য অফিসের কাজে দিল্লি গিয়েছিল। বাড়িতে আমি একা। শাশুড়ি অসুস্থ ছিলেন, তাই তিনি পিসির বাড়িতে ছিলেন। বাড়ির অন্য সদস্যরা ছিল ঠিকই, কিন্তু তাদের ব্যস্ততা তাদের মতোই। অয়ন তখন সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, বাড়িতেই থাকত। সেই 15টা দিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সুজন চলে যাওয়ার পর প্রথম কয়েকদিন খুব খারাপ লেগেছিল। অয়ন তখন সারাক্ষণ আমার পাশে থাকত, রান্নায় সাহায্য করত, বাজার করে আনত, এমনকি রাতেও আমাকে সঙ্গ দিত। রাতে আমরা দুজন একসঙ্গে টিভি দেখতাম, গল্প করতাম। অয়নের কথার ভঙ্গিতে, ওর চোখের চাহনিতে একটা অন্যরকম দ্যুতি দেখতে পেতাম, যা আমার ভেতরে এক অজানা শিহরণ জাগাত। একদিন রাতে বিদ্যুৎ চলে গেল, গোটা বাড়ি অন্ধকার। আমি ভয় পেয়ে অয়নের হাতটা চেপে ধরলাম। অয়ন আমার হাত ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সেই প্রথম ওর হাতের স্পর্শ আমার মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দিল।
সেই রাতে অয়ন আমার হাত ধরে অনেকক্ষণ বসেছিল। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু অনুভব করছিলাম ওর প্রতিটি শ্বাস, ওর শরীরের উত্তাপ। ওর গায়ের মিষ্টি গন্ধটা আমাকে অন্যমনস্ক করে তুলছিল। আমি তাকিয়ে দেখলাম ওর চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছে। সে রাতে আমরা একে অপরের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হয়নি, শুধু নীরবতা, আর নীরবতার মাঝে এক অচেনা টান। পরের দিন থেকে আমাদের সম্পর্কটা আরও গভীর হলো। দিনের বেলায় সবার সামনেই আমরা স্বাভাবিক থাকতাম, কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, অয়ন আমার ঘরে আসত। আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। ওর কথায়, হাসিতে আমার ভেতরে জমে থাকা সব শূন্যটা পূরণ হয়ে যেত। একদিন ও কথা বলতে বলতে আমার হাতে হাত রাখল। আমি বাধা দিতে পারলাম না। ওর স্পর্শে আমার হাতটা যেন অসাড় হয়ে গেল। ও আমার হাতের উপর দিয়ে আলতো করে আঙুল বুলিয়ে দিচ্ছিল। একটা অদ্ভুত মাদকতা আমাকে গ্রাস করছিল। এর কিছুদিন পর এক বিকেলে আমরা দুজন ছাদে বসে গল্প করছিলাম। দুপুরবেলায় সবাই বিশ্রাম নিচ্ছিল। চারদিকে শুনশান নীরবতা। অয়ন আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে। সুজনদা তো তোমার খেয়াল রাখে না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। আমি জানি সুজন তার মতো করে আমার খেয়াল রাখত, কিন্তু অয়নের এই কথাগুলো আমার দুর্বলতাকে যেন আরও উস্কে দিচ্ছিল। আমি ওর চোখে চোখ রেখে কিছু বলতে পারছিলাম না। অয়ন আস্তে করে আমার হাতটা ধরল। ওর হাতের নরম স্পর্শে আমি কেমন যেন অস্থির হয়ে উঠলাম। ও আমাকে কাছে টানল। আমি বাধা দিতে পারিনি। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। ওর বুকে মাথা রেখে আমি এক অন্যরকম শান্তি খুঁজে পেলাম, যা সুজনের কাছে আমি কখনো পাইনি। অয়ন আমার মাথায়, চুলে আলতো করে হাত বুলাতে লাগল। আমার মনে হচ্ছিল এই স্পর্শ যেন এক অদৃশ্য সুতোয় আমাকে ওর সঙ্গে বেঁধে ফেলছে। আমাদের সম্পর্কটা তখন সমাজের চোখে নিষিদ্ধ হলেও আমার মনে এক অদ্ভুত তৃপ্তি দিচ্ছিল। সুজন দিল্লি থেকে ফেরার পর আমি নিজেকে গুটিয়ে নিলাম। অয়নের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অয়নকে ছাড়া আমার কেমন যেন দমবন্ধ লাগত। সুজনের সঙ্গে যখন আমার সম্পর্কটা ঠিকঠাক চলছিল না, অয়নই তখন আমার একমাত্র ভরসা ছিল। সে আমার প্রতিটি ছোট ছোট সমস্যার কথা শুনত, আমাকে সান্ত্বনা দিত। ধীরে ধীরে আমাদের গোপন অভিসার আরও বেড়ে গেল। রাতে লুকিয়ে দেখা করা, ফিসফিস করে কথা বলা, আলতো স্পর্শ, এই সব কিছু আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। আমি জানতাম এটা ভুল, এটা অন্যায়, কিন্তু আমার মন আমার কথা শুনছিল না। অয়ন আমাকে বোঝাতো যে সুজন তো আমাকে সময় দেয় না, ভালোবাসে না, আমি নাকি ওর সঙ্গে থাকলে অনেক খুশি থাকব। ওর কথাগুলো আমার দুর্বল মনে আরও বেশি প্রভাব ফেলত। একদিন রাতে আমাদের বাড়িতে একটা পারিবারিক অনুষ্ঠান ছিল। অনেক অতিথি এসেছিল। অয়ন আর আমি ব্যস্ত ছিলাম অতিথিদের দেখভাল করতে। রাতের খাবারের পর যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন অয়ন আমাকে ডাকল। সে আমাকে ছাদে নিয়ে গেল। চাঁদের আলোয় সারা ছাদ ভেসে যাচ্ছিল। অয়ন আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর চোখে একটা তীব্র আকর্ষণ ছিল। সে আমাকে জড়িয়ে ধরল। আমি বাধা দিতে পারলাম না। আমার শরীর তখন নিজের নিয়ন্ত্রণে ছিল না। অয়ন আমার কানের কাছে ফিসফিস করে বলল, ভাবি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর কথাগুলো আমার মনে এক অন্যরকম তোলপাড় সৃষ্টি করল। আমি জানতাম এটা ভুল, কিন্তু ওর ভালোবাসার প্রকাশ আমাকে অন্ধ করে দিচ্ছিল। দিনের পর দিন আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। আমি নিজেকে এক অদৃশ্য জালে আটকে ফেললাম। একদিকে সুজনের প্রতি আমার দায়িত্ব, অন্যদিকে অয়নের প্রতি আমার গভীর টান। এই টান আমাকে ক্রমশ গ্রাস করছিল। আমি দিনের বেলা মনমরা হয়ে থাকতাম, রাতের অপেক্ষায় থাকতাম কখন অয়ন আমার ঘরে আসবে। ওর সঙ্গে কথা বলতে, ওর স্পর্শ অনুভব করতে আমার মন চঞ্চল হয়ে উঠত। আমার মনে হতো আমি এক অপরাধ করে চলেছি, কিন্তু আমি নিজেকে থামাতে পারছিলাম না। আমাদের সম্পর্কের কথা বাড়ির কেউ জানত না। আমরা খুব সাবধানে সবকিছু করতাম। যখনই অয়ন আমার দিকে তাকাতো, আমি ওর চোখে এক তীব্র আকাঙ্ক্ষা দেখতে পেতাম, যা আমাকে আরও বেশি করে ওর দিকে টানত। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অয়ন হঠাৎ করে আমার পাশে এসে দাঁড়ালো। ও আমাকে খুব কাছ থেকে দেখছিল। আমার অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। অয়ন ফিসফিস করে বলল, ভাবি, আজ আমি আর তুমি বিকেলে নদীর ধারে যাব, কেউ জানবে না। ওর কথা শুনে আমি প্রথমে ইতস্তত করছিলাম, কিন্তু ওর চোখের চাহনি আর ওর জোড়াজোড়ি আমাকে বাধ্য করল রাজি হতে। বিকেলে আমরা দুজন লুকিয়ে নদীর ধারে গেলাম। নদীর শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির শব্দ আর অয়নের সান্নিধ্য আমাকে এক অন্য জগতে নিয়ে গেল। আমরা হাতে হাত রেখে হাঁটছিলাম। অয়ন আমাকে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মাথা রেখে চোখ বন্ধ করলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন চিরকাল
ধরে থাকে। এই লুকানো সম্পর্ক আমাকে মানসিকভাবে খুব দুর্বল করে দিয়েছিল। একদিকে অপরাধবোধ, অন্যদিকে অয়নের প্রতি টান। এই দুয়ের মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম। অয়ন মাঝে মাঝে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করত। সে বলতো যদি আমি ওর কথা না শুনি তাহলে সে আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে। আমি ওর এই ধরনের কথায় ভয় পেতাম। আমি জানতাম যদি এই কথাগুলো জানাজানি হয় তাহলে আমার সম্মান, আমার পরিবার সবকিছু নষ্ট হয়ে যাবে। আমি এক গভীর অনিশ্চয়তার মধ্যে ডুবে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম অয়ন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, কিন্তু আমি ওর থেকে দূরে থাকতে পারছিলাম না। আমি এক চরম দ্বিধার মধ্যে দিন কাটাচ্ছিলাম। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই আমি জানতাম, তবুও আমি অয়নের কাছ থেকে দূরে থাকতে পারছিলাম না। আমার মন আমাকে ধিক্কার দিচ্ছিল, কিন্তু আমার শরীর আর মন অন্য এক বাঁধনে জড়িয়ে গিয়েছিল। আমি অনেকবার চেষ্টা করেছি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, কিন্তু প্রতিবারই অয়ন আমাকে আটকে দিয়েছে। সে হয়তো আমার দুর্বলতার সুযোগ নিয়েছে, অথবা আমার ভেতরের গোপন আকাঙ্ক্ষাকে আরও উস্কে দিয়েছে। আমি বুঝতে পারছিলাম আমার এই পথটা ভুল, কিন্তু এই ভুল পথে হাঁটতে হাঁটতে আমি এতটাই পথ চলে এসেছি যে পিছন ফেরা আমার পক্ষে অসম্ভব মনে হচ্ছিল। একদিন রাতে অয়ন আমার ঘরে এলো। তার চোখে মুখে একটা অন্যরকম অভিব্যক্তি। সে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি আর এভাবে থাকতে পারছি না। হয় তুমি আমার সঙ্গে থাকবে, নয়তো আমি সবাইকে সব কথা বলে দেব। ওর কথা শুনে আমার সারা শরীর কেঁপে উঠল। আমার মনে হলো আমার পৃথিবীটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। আমি ওর দিকে তাকিয়ে কিছু বলতে পারছিলাম না। আমার চোখে জল এসে গিয়েছিল। আমি ওর সামনে হাত জোর করে বললাম, অয়ন, এমনটা করিস না, আমার সব শেষ হয়ে যাবে। কিন্তু অয়ন আমার কথা শুনতে রাজি ছিল না। আমার জীবনটা তখন এক নরকে পরিণত হয়েছিল। আমি জানি না কি করব। আমি এই সম্পর্কের ফাঁদে পুরোপুরি আটকে গিয়েছিলাম। প্রতিটা দিন আমার জন্য এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমার নিজের ভুল আমাকে এই অবস্থায় এনে দাঁড়িয়েছে। যে ভালোবাসাটা আমি সুজনের কাছে পাইনি, সেই ভালোবাসার খোঁজে আমি এক নিষিদ্ধ পথে পা বাড়িয়েছিলাম। আর এখন সেই পথ থেকে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এই ঘটনার পর আমি নিজেকে আরও বেশি করে গুটিয়ে নিলাম। অয়নের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে ছাড়তে রাজি ছিল না। আমার জীবনের এই কঠিন সত্যটা হয়তো আমাকে আরও পরিণত করবে, কিন্তু এই দাগটা হয়তো আমার সারা জীবন থেকে যাবে। আমার অভিজ্ঞতা থেকে আমি একটা কথাই বলতে চাই, সম্পর্কের মধ্যে সততা আর বিশ্বাসের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যখনই আমরা সেই সীমা অতিক্রম করি, তখন আমরা নিজেদের অজান্তেই এক জটিল জালে জড়িয়ে পড়ি, যার থেকে বের হওয়া কঠিন হয়ে পড়ে। ক্ষণিকের সুখ বা নির্ভরতা খুঁজতে গিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিই। প্রতিটি সম্পর্কের একটি সীমারেখা থাকা উচিত, যা অতিক্রম করলে জীবনে কেবল জটিলতাই বাড়ে। মনের দুর্বলতা বা একাকিত্বের সুযোগ নিয়ে গড়ে ওঠা সম্পর্ক সাময়িক আনন্দ দিলেও তা দীর্ঘমেয়াদে শুধুমাত্র অনুশোচনা আর কষ্টই উপহার দেয়। প্রতিটি মানুষের নিজের মানসিক শক্তি বাড়ানো উচিত, যাতে কোনো ভুল সিদ্ধান্তের কারণে জীবনে বড় কোনো ভুল না হয়। আমার এই গল্প হয়তো অনেকের জন্য একটি শিক্ষা, যে কিভাবে আবেগ আর দুর্বলতা মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে। জীবনটা খুবই মূল্যবান, এটিকে সুন্দরভাবে বাঁচতে হলে সঠিক পথেই হাঁটতে হয়।